হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 281। এখানে তোমাদের যে 6 নম্বর স্কুলটা দেওয়া হয়েছে, অর্থাৎ কাটুয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন, তো এই স্কুলে তোমাদের সম্পূর্ণ অ্যান্সার এই ভিডিওটিতে দেবো। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, একের দাগের একেরটা কি বলেছে, 9.6 গ্রাম অক্সিজেন গ্যাস কত মোল অক্সিজেন উপস্থিত আছে? 0.3 মোল, 0.6 মোল, 22.4 মোল আর 6.022 মোল। সঠিক অ্যান্সার হবে 0.3 মোল। তো কিভাবে হচ্ছে অ্যান্সারটা একটু দেখে নাও। দেখো এখানে আছে কত গ্রাম, না 9.6 গ্রাম অক্সিজেন। অক্সিজেনের এমনি আণবিক ভর কত হয়? অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32। তার মানে 32 গ্রাম অক্সিজেন মানে যদি 1 মোল হয়, 9.6 গ্রাম অক্সিজেন কত মোল ঐকিক নিয়মে করলে পেয়ে যাবে। তাহলে কি, না 32 গ্রাম অক্সিজেন সমান কত হচ্ছে, না 1 মোল। তাহলে 1 গ্রাম অক্সিজেন সমান 1 এর 32 মোল, আর 9.6 গ্রাম অক্সিজেন সমান 1 এর 32 গুণিত 9.6, তার মানে 9.6 ভাজিত 32। তো তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত, না 0.3 মোল। কারণ দেখো, এটাকে দশমিক তুলতে গেলে নিচে একটা 10 গুণ হবে, উপরে তাহলে হয়ে গেল 96 আর 32। 96 32 করলে 3 2 6, 3 থেকে 9 মানে 3। তো 3 এর 10 করলে 0.3। আশা করি বুঝতে পেরেছো। চলো এরপর 2 এর দাগেরটা, কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি? 18 গ্রাম H2O জল, 18 গ্রাম অক্সিজেন, 18 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 18 গ্রাম মিথেন। তো কোনটিতে বেশি হবে? তাহলে সঠিক অ্যান্সার হবে ডি এরটা, 18 গ্রাম CH4। কারণ দেখো, কার্বনের কত আণবিক ভর হচ্ছে, কার্বনের হচ্ছে বা কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, হাইড্রোজেনের কত 1, 4টা আছে, তাহলে 12 আর 4 যোগ করলে কত 16। তাহলে 18 গ্রাম মিথেন, অর্থাৎ এখানে 16 গ্রাম মিথেন হয়ে গেলে 1 মোল হতো, এখানে 1 মোলের থেকেও বেশি আছে, অর্থাৎ 18-16 মোল। 18-16 মোল মিথেন আছে। CO2 কত আছে? 18 গ্রাম CO2, মানে এটা হচ্ছে 18। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, তার মানে এখানে হচ্ছে 18-44। তাহলে এটা হচ্ছে 18-16 মোল। কার্বন ডাইঅক্সাইড আছে কত, না 18-44 মোল। অক্সিজেন আছে কত, না 18-32 মোল। আর জল আছে কত, না 18 মোল। 18 মোল মানে 1 মোল। আর এখানে আছে 18-16 মোল, একের থেকে বেশি হচ্ছে মিথেনটা। তার মানে এই জন্যই এখানে কি হবে, কোনটিতে পরমাণু সংখ্যা বেশি? মিথেন হবে। এবার দেখো পরমাণু সংখ্যা, এখানে মোল সংখ্যা হিসেবে এখানে মিথেনে কত, প্রতি মোল মিথেনের জন্য কার্বন পরমাণু আছে কত, 1টা, হাইড্রোজেন পরমাণু 4টা, মোট পরমাণু কত হচ্ছে প্রতি অণু মিথেনে 5টা। তাহলে এখানে যে মোল সংখ্যা পাচ্ছে তাকে 5 দিয়ে গুণ করবো, মানে অ্যাভোগাড্রো সংখ্যাকে আবার 5 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছো। আর এখানে সেটা কম, এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে কত H2O 3টা পরমাণু, আর এখানে 5টা, সেটা আবার গুণ করলে অনেক বেড়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে ডি এরটা। দেখো এলো MCQ কোশ্চেন, একটু নিজেকেও বুঝতে হয়, হ্যাঁ, ভিডিও তাড়াতাড়ি করতে হয়, ওই জন্য বেশি বোঝাতে গেলে সময় অনেক চলে যায়। তো যাই হোক, এর পরেরটা কি আছে, 3 এর দাগেরটা, পদার্থ কোন বিষয়ের উপর পৃষ্ঠটা নির্ভর করে না? বায়ুর চাপ, অবদ্রব্যের উপস্থিতি, তরলের প্রকৃতি এবং উষ্ণতা। তো সঠিক অ্যান্সারটা হবে কিনা বায়ুর চাপ। এরপরে কোশ্চেন 4-এরটা, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রীয় সংকেত পদার্থ কোন রাশির মাত্রীয় সংকেতের সঙ্গে সমান? তাই অপশন কি আছে, বল, ভরবেগ, পীড়ন, ত্বরণ। তো স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেমন ধরো ইয়ং গুণাঙ্ক সমান অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি, বিকৃতি কোনো একক নেই, তার মানে সঠিক অ্যান্সার হবে শুধু পীড়নের উপর নির্ভর করবে। এরপর আছে কোলরীয় কণার ব্যাস, কোলরীয় কণার ব্যাস কত হয়, না 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, তার মানে 1 ন্যানো থেকে 100, প্রথমেরটা পেয়ে যাচ্ছি এরটা, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। এরপর 6 দাগ, এটা CaHPO4 এর হোল 2, CaHPO4 এর হোল 2 ক্যালসিয়াম বাইফসফেট। যে লবণের উদাহরণ তা হলো আম্লিক লবণ, ক্ষারকীয় লবণ, পশম লবণ, গ্লোবাল লবণ। তো এখানে হাইড্রোজেন একটা আছে, তার মানে জলীয় দ্রবণ H+ দিবে, জলীয় দ্রবণ H+ দিলে কি হয়, আম্লিক হয়ে যায়, তখন এরটা হবে আম্লিক লবণ বা বাই লবণ। এরপর 7 দাগেরটা, কোনটির পিএইচ এর সঠিক ক্রম? কোনটি পিএইচ এর সঠিক ক্রম? টমেটোর রস। দেখো টমেটোর রস মানে অ্যাসিড, জল, জল মানে এটা কি হচ্ছে, মানে সাধারণ যেটা মাঝখানে থাকবে পিএইচ 7। আর এখানে হচ্ছে টুথপেস্ট, মানে কি হবে, না টুথপেস্ট হচ্ছে ক্ষারীয় হয়। তাহলে এটা সাজানোই আছে, ক্ষারের কি হয় 7-এর থেকে বেশি হয়, জলের 7, টমেটোর 7-এর কম, তার মানে এটা সাজানোই আছে, পিএইচ এর সঠিক ক্রম। তো এটাই সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপর 8 থেকে এটা, এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ওই বস্তুটি ভরবেগ কত হবে? তো ভরবেগের সূত্র কি, না K = 2/2mE, সঠিক অ্যান্সারটা হবে এটা। চলো এরপর 2 এর দাগের 1-এরটা কি বলছে, দেখো মোলার আয়তন কাকে বলে?
মোলার আয়তনের সাধারণ একক প্রকাশ করা হয়, কোন এককে প্রকাশ করা হয়? তো মোলার আয়তন এসটিপিতে কত হয়? 22.4 লিটার। তো লিটার এককে প্রকাশ করা হয় মোলার আয়তন, ঠিক আছে, এত মোল পার লিটার, লিটার এককে প্রকাশ করা হয়। এরপর এসআইতে পিস্টনের একক কি? তো এসআইতে পিস্টনের একক হচ্ছে বল বাই দৈর্ঘ্য, তার মানে হবে নিউটন পার মিটার। এসআইতে পিস্টনের একক হলো নিউটন পার মিটার। এরপর অথবাটা জলের উপর তেল ঢেলে দিলে পিস্টনের কি পরিবর্তন হবে? তো জলের উপর তেল ঢেলে দিলে পিস্টন হ্রাস পাবে। এরপর 3 দাগেরটা, ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠ দ্রুত হ্রাস পেলে তা কিসের সম্ভাবনা বোঝায়? তো ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠ দ্রুত হ্রাস পেলে বোঝাবে যে ঘূর্ণিঝড় হবে এবং সাথে বৃষ্টিও হতে পারে। ঘূর্ণিঝড় সাথে বৃষ্টি, তো এটা হচ্ছে শুধু ঘূর্ণিঝড় লিখছি, ঘূর্ণিঝড়টা হচ্ছে মেন পয়েন্ট। এরপর অথবাটা চাঁদে সাইফোন কাজ করে না কেন? কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। এখানে লেখার জায়গা কম, তাহলে চাঁদে বায়ুমণ্ডল নেই, পুরো ভাষা লিখবে চাঁদে বায়ুমণ্ডল নেই। এরপর 4 দাগেরটা, তরলের কোন ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়? তো তরলের পৃষ্ঠটানের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, এটা হবে পৃষ্ঠটান। এরপর অথবাটা ঘাত ও চাপের মধ্যে সম্পর্ক কি? তাহলে লিখবো চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল, চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল, বা কেউ লিখতে পারো ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, একই ব্যাপার। এরপর 5 দাগেরটা, একটি দ্রবণ সম্পৃক্ত কিনা তা কিভাবে বুঝবে? তো একটি দ্রবণ সম্পৃক্ত কিনা বোঝা যাবে এইভাবেই, ওই দ্রবণটি যে উষ্ণতায় আছে ওই উষ্ণতাতেই দ্রবণের মধ্যে যদি আরও দ্রাব যোগ করা হয়, তাহলে যদি দেখা যায় যে আর দ্রাব দ্রবীভূত হচ্ছে না, তাহলে বোঝা যাবে দ্রবণটি সম্পৃক্ত। কি বললাম? একটি দ্রবণ সম্পৃক্ত কিনা কি বুঝবে? তাহলে ওই নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের মধ্যে আমরা আরও দ্রাব কণা যোগ করলে যদি দেখা যায় দ্রাবগুলি দ্রবীভূত আর হচ্ছে না, তাহলে বুঝবো ওই দ্রবণটি সম্পৃক্ত। তো এটা ভাষা লিখতে এত জায়গা নেই, এভাবে লিখে নিবে ভিডিওটা পজ করে। আচ্ছা, 6 দাগেরটা কি বলছে? অম্লনাশকের অর্থাৎ অ্যান্টাসিড মূল উপাদান কি? তো অ্যান্টাসিডের মূল উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে একটা হচ্ছে AlOH এর হোল 3, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH এর হোল 2, এই দুটোই উপাদান। আচ্ছা, এরপর 7 দাগেরটা, একটি যন্ত্র 10 সেকেন্ডে 220 জুল কাজ করলে যন্ত্রটির ক্ষমতা কত? তো দেখো, এত সেকেন্ড সময় দিয়েছে, এত জুল কাজ করলে ক্ষমতা, তাহলে ক্ষমতার ফর্মুলা আমরা কি জানি? P সমান W/T। ডাব্লুর মান কত? 220 জুল ডিভাইডেড বাই সময় হচ্ছে 10 সেকেন্ড, তার পাচ্ছি আমরা 22 ওয়াট। তো যন্ত্রটির ক্ষমতা হচ্ছে 22 ওয়াট। এরপর 3 দাগের একটা, গ্রুপ সি চলে আসো। গ্রুপ সিতে কি বলছে? 3 দাগের একটা, 1 মোল অ্যামোনিয়ায় কত সংখ্যক নাইট্রোজেন পরমাণু ও কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে? তো অ্যান্সারটা দেখে নাও। যে প্রথমে লিখবো যে 3 দাগের একটা, 1 মোল অ্যামোনিয়ায় NH3 সমান 6.022 গুণিত 10⁻20 সংখ্যক অ্যামোনিয়া অণু, ঠিক আছে, এত সংখ্যক 1 মোল অ্যামোনিয়া অণু সংখ্যা 6.022 গুণিত 10⁻23টি। তাহলে প্রতি অ্যামোনিয়া এটা অণুতে n পরমাণুর সংখ্যা, n পরমাণু কত আছে? একটি। প্রতি অ্যামোনিয়া অণুতে n পরমাণু আছে একটি, হাইড্রোজেন পরমাণু আছে 3টি। অতএব 1 মোল অ্যামোনিয়ায় n পরমাণু আছে 1 গুণিত অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.022 গুণিত 10⁻23, এবং 1 মোল অ্যামোনিয়ায় H পরমাণু আছে 3টা, তাহলে 3 গুণিত অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 18.066 গুণিত 10⁻23। এই দুটি হলো অ্যান্সার। 18.80 একটি অ্যান্সার আর 6.80 একটি অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে? 3 দাগের একের অথবাটা, প্রমাণ চাপ ও উষ্ণতায় 48 গ্রাম অক্সিজেনের আয়তন কত? তাহলে অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি অথবাটা। তাহলে 1 মোল অক্সিজেন মানে অক্সিজেনের গ্রাম আণবিক ভর, সেটা কত হয়? 16 গুণিত 2 মানে 32 গ্রাম। আর প্রমাণ চাপ ও উষ্ণতায় 32 গ্রাম অক্সিজেনে আয়তন কত হয়? 22.4 লিটার। যেহেতু আণবিক ভরের 32 মানে 1 মোল মানে 22.4 লিটার হয় এসটিপিতে, মানে প্রমাণ চাপ ও উষ্ণতায়। তার মানে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার, একে কত? 48 কত? ঠিক আছে, একে কত আর 48 কত? তাহলে 48 বের করলে পাচ্ছি আমরা ওইখানে নিয়মে 22.4 বাই 32 গুণিত 48। তো এখানে কাটাকাটিটা করতে জায়গাটা একটু হিজি হয়ে গেছে, ওই জন্য আমি বেশিরভাগ অঙ্কে কাটাকাটি করি না, একবার ফাইনাল উত্তরটা লিখে দিই। তো যাই হোক, এটা হচ্ছে 22.4 বাই 32 গুণিত 48, কাটাকাটি করলে তোমার পাবে 33.6 লিটার। অতএব নিম্নে অক্সিজেনের আয়তন 33.6 লিটার।
তাহলে একবার দেখে নাও, 1 মোল অক্সিজেন সমান হচ্ছে 32 গ্রাম, তার মানে প্রমাণ চাপ উষ্ণতায় 32 গ্রাম অক্সিজেন থাকে, 22.4 লিটার আয়তন, তাহলে 48 গ্রামে কত? এটাই হচ্ছে অ্যান্সার। চলো পরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন বলছে সাইফন ক্রিয়ার দুটি শর্তের উল্লেখ করো। তো সাইফন ক্রিয়ার শর্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো শর্ত আছে। তোমাদের টেক্সট নাম্বার বইয়ের ভট্টাচার্য ব্রাদার্স পেজ নাম্বার 51, এটা সাইফন ক্রিয়ার শর্ত দেখে নাও। যে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই তরল দ্বারা নলটি পূর্ণ হতে হবে। 2 নম্বর, যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে তার তরল তল অপর যে পাত্রে স্থানান্তরিত করা হবে তার তরল তল থেকে উচ্চ থাকবে। ঠিক আছে, আরও অনেক পয়েন্ট আছে। নলের গায়ে কোনো ছিদ্র থাকবে না, এরকম 5টা পয়েন্ট আছে, পড়ে নাও, আমি আর পড়ছি না। চলো পরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে সাধারণ লবণের দ্রাব্যতা 36, বক্তব্যটির ব্যাখ্যা করো। তার অ্যান্সারটা এভাবে লিখবে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে সাধারণ লবণের দ্রাব্যতা 36 বলতে বোঝায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম জলে সর্বাধিক 36 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। এটি হলো কিনা অ্যান্সার। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন কি আছে, কিভাবে কলোয়েডীয় সালফার প্রস্তুত করবে। তো এটা তোমাদের অ্যান্সার আমি দেখিয়ে দিচ্ছি, কলোয়েডীয় সালফার কিভাবে তোমরা প্রস্তুত করবে। তাহলে দেখো, সালফার সল প্রস্তুতি, এটা হচ্ছে কলোয়েডীয় সালফার। এই দেখো এসটা পাচ্ছি, এসটা আলাদা হয়েছে, এটা কলোয়েডীয় সালফার। লিখবো সোডিয়াম থায়োসালফেটের স্বচ্ছ জলীয় দ্রবণে ফোঁটা ফোঁটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে হালকা হলুদ বর্ণের কলোয়েডীয় সালফার উৎপন্ন হয়ে দ্রবণটি অস্বচ্ছ হয়ে পড়ে। তাহলে সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 প্লাস 2HCl থেকে 2NaCl প্লাস H2O প্লাস SO2 প্লাস S, এটা হচ্ছে কলোয়েডীয় সালফার, এটি অ্যান্সার। চলো পরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। 4টা হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কি ঘটবে, বিক্রিয়া দেখাও। তাহলে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট যদি যোগ করা হয়, আচ্ছা এটার পেজ নাম্বারটা হচ্ছে 105, ঠিক আছে, এটার পেজ নাম্বারটা 105, আর আগের যে কোশ্চেনটা ছিল কলোয়েডীয় সালফার তার পেজ নাম্বারটা ছিল 90 নম্বর পেজ, ভট্টাচার্য ব্রাদার্স। অবশ্যই এই উত্তরগুলো আমি ভট্টাচার্য ব্রাদার্স থেকে দেখাচ্ছি, আর এটা হচ্ছে 105, আগেরটা ছিল 90। চলো তাহলে উত্তরটা দেখে নাও। তাহলে একটি পরীক্ষা নলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে এর সঙ্গে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা থকথকে অদক্ষেপ পড়ে। এইটুকু লিখলেই হবে অদক্ষেপ পড়ে পর্যন্ত, কারণ দ্বিতীয় পার্টটা জানতে চাইনি, দ্বিতীয় নম্বর বিক্রিয়াটা জানতে চাইনি, এই অদক্ষেপ আর লেখার দরকার নেই, অদক্ষেপ পড়ে। বিক্রিয়া দিয়ে দিবে HCl প্লাস AgNO3 সিলভার নাইট্রেট যোগ করলে পাচ্ছি আমরা AgCl প্লাস HNO3। এই AgClটা হচ্ছে একটা সাদা অদক্ষেপ। ঠিক আছে, এটা অ্যান্সার। চলো এরপরের কোশ্চেন কি আছে, একটি বস্তুকে বলের অভিমুখে 20 সেন্টিমিটার সরাতে 26.2 জুল কার্য করতে হলে বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে। তাহলে অ্যান্সার তোমাদের দেখিয়ে দিচ্ছি। 3 দাগের 5টা দেখে নাও। পদার্থ সরণ এর সমান কত আছে, 20 সেন্টিমিটার সরাতে 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, কিন্তু কাজ W = আছে 26.2 জুল, প্রযুক্ত বল F সমান বের করতে বলেছে। তাহলে লিখবো, আমরা জানি W = Fs, তাহলে F = W/S, মানগুলো বসিয়ে দাও, 26.2 / 0.2, তার মানে পাচ্ছি আমরা ভাগ করতে 121। তাহলে লিখবো অতএব বস্তুটির উপর 131 নিউটন বল প্রয়োগ করতে হবে। এটি হলো কিনা এর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, অথবাটা 3 দাগের 5-এর অথবাটা কি বলছে দেখো, 100 গ্রাম ভরের গুলি 500 মিটার পার সেকেন্ড বেগে বন্দুক থেকে ছোড়া হলো, গুলির গতিশক্তি কত। তাহলে গতিশক্তি ফর্মুলা কি, ½ স্কোয়ার, বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তাহলে অথবাটা দেখে নাও। তাহলে প্রদত্ত ভর m সমান 100 গ্রাম মানে 0.1 কেজি, বেগ v সমান আছে 500 মিটার পার সেকেন্ড, গতিশক্তি কে = জিজ্ঞাসা চিহ্ন। আমরা জানি কে সমান ½ স্কোয়ার সমান হাফ ইন্টু m এর মান 0.1 গুণিত v স্কোয়ার, v মানে 500 স্কোয়ার করলে 500 গুণিত 500, কাটাকাটি করে নাও। তাহলে 0 0 একটা 500 কেটে যাচ্ছে, আর সেখানে পড়ে আছে 50, নিচে 2, তাহলে 2 25 গুণ করলে 50 হয়ে যায়, আর 500 গুণিত 25, তাহলে 5 25 125, আর এখানে শূন্য পড়ে আছে 2টা, তার মানে 125 আর 2টা শূন্য অর্থাৎ 12,500, তার মানে 12,500 মানে 12.5 কিলো জুল। যেহেতু এসআই করছি এককটা হবে জুল, তার মানে যেহেতু 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে কিলো জুল, তাহলে 12.5 কিলো জুল। তাহলে লিখবো অতএব গুলির গতিশক্তি 12.5 কিলো জুল। তাহলে এটি অ্যান্সার। দেখে নাও প্রথম থেকে আরেকবার। তো চলো এরপরে কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। এরপর হচ্ছে গ্রুপ ডি।
তো গ্রুপ ডি 4 দাগের একটা কি বলেছে, এসটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসে যত সংখ্যক অণু আছে সেই সংখ্যক অণু কত গ্রাম H2S থাকবে। তাহলে অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে লিখবো 1 মোল O2 গ্যাস সমান O2 গ্যাসের আণবিক ভর সমান 16 × 2 সমান 32 গ্রাম, আর 32 গ্রাম মানে আবার কত না 22.4 লিটার। ঠিক আছে, গ্রামগুলো বের করেছি আমি তোমাদের বোঝার জন্য। এখানে যেটা যেই ক্ষেত্রে যেমন দরকার, এখানে যেমন দেখো অনুসংখ্যা দরকার কোনো ক্ষেত্রে লিটার দরকার। তাহলে O2 গ্যাস আমরা জানবো, তাহলে 1 মোল O2 গ্যাস মানেই কত, O2 এর আণবিক ভর মানেই 32 গ্রাম মানেই 22.4 লিটার। আবার এই 1 মোল H2S মানেই হচ্ছে H2S এর আণবিক ভর মানেই হচ্ছে H2S এর আণবিক ভর কত হচ্ছে 34, কারণ সালফারের 32 হয়, তাহলে 34 গ্রাম মানেই কত না অ্যাভোগাড্রো সংখ্যক অণু। ঠিক আছে, আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এরপর মেন অঙ্কে চলে আসি। প্রথম লাইনটা কিন্তু মেন অঙ্কের মধ্যে পড়ছে না, এটা জানার জন্য লিখেছি বা ওইটা থেকে অঙ্কটা শুরু হবে। তাহলে এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন গ্যাসে অণু থাকে কত না অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23t। অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে 22.4 লিটারে। তাহলে এসটিপিতে 1 লিটারে কত অণু থাকবে, 1 লিটারে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই 22.4। আর কোশ্চেনে দিয়েছিল 67.2 লিটার, তাহলে 67.2 লিটারে কত থাকবে না 6.022 × 10⁻23 গুণিত 67.2/22.4। কাটাকাটি করে এটা 3 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে 3 ইন্টু এটা করলে 318 মানে 18.066 গুণিত 10⁻23t। তার মানে এটা পাচ্ছি আমরা 67.2 লিটার অক্সিজেন গ্যাসে অণু থাকে এত সংখ্যক। এবার দেখো কোশ্চেনটা কি দিয়েছে, কোশ্চেনটা দিয়েছে যে এই যে এত লিটার অক্সিজেন গ্যাসে যত সংখ্যক অণু আছে সেই সংখ্যক অণু কত গ্রাম H2S এ থাকবে। তাহলে H2S এর যেটা আণবিক ভর কত এই দেখালাম তোমাদের 34, তাহলে 34 গ্রামে কত অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে লিখবো অ্যাভোগাড্রো সংখ্যক H2S গ্যাসে অণু আছে 34 গ্রাম, একে কত, আর যেটা এখানে পেয়েছে 18 পয়েন্ট এতই, এটা কত। তাহলে লিখবো এখন অ্যাভোগাড্রো সংখ্যকটি অণু উপস্থিত থাকে 34 গ্রাম H2S এ, একে কত আর 18.066 গুণিত 10⁻23, কারণ এটা অক্সিজেনে পাওয়া গেছে, এটাতে এখানে বের করতে বলেছে। তাহলে 18.066 গুণিত 10⁻23 অণু থাকে ওই নিয়মে জাস্ট, তাহলে 34 গুণিত এটা ডিভাইড বাই 6 পয়েন্ট এত, কাটাকাটি করো 318 মানে 3 দিয়ে কাটছে, তাহলে 3 গুণিত 34 করলে পাচ্ছি আমরা 102 গ্রাম। এটি উত্তর। তাহলে অতএব নির্ণয় H2S এর পরিমাণ হচ্ছে 102 গ্রাম। আর এবার অঙ্কটা উত্তরটা দেখিয়ে দিচ্ছি, প্রথমে প্রসেসটা করবে। ঠিক আছে, তো চলো এরপরে কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। এরপর 2 দাগেরটা 0.1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদ ও 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ইস্পাতের তার থেকে 2 কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে তার দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাবে। ইস্পাতের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো উত্তরটা দেখে নাও। তাহলে তথ্যগুলো কি আছে লিখে নেবো। তাহলে প্রদত্ত এ সমান 0.1 সেমি স্কোয়ার, এল সমান অর্থাৎ দৈর্ঘ্য আছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এম দেওয়া আছে 2 কেজি ভর মানে 2000 গ্রাম, এলটা দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে জানতে চেয়েছে। ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার। এবার আমাদের দেখো এখানে ডাব্লু বা এফটা দেওয়া নেই, তাহলে বের করে নেবো। আমরা জানি ডাব্লু এফ W = mg। তাহলে ভর কত, ভর হচ্ছে 2000 গ্রাম, তাহলে 2000 গুণিত জির মান 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বসিয়ে দিয়েছি, পাচ্ছি 196 গুণিত 10⁻4 এত ডাইন বল পেয়ে গেলাম বা ডাব্লুটা পেয়ে গেলাম ওয়েটটা। এবার লিখবো আবার ইয়ং গুণাঙ্ক y = WL/AL, তাহলে L অর্থাৎ স্মল l W/L/YA মানগুলো বসিয়ে দাও। তাহলে 196 গুণিত শুধু মানগুলো বসিয়েছি, ডাব্লুর মান যে বের করে নিয়েছি 196 গুণিত 10⁻4 গুণিত এল এর মান দেখো 100 বসানো হয়েছে, ডিভাইডেড বাই y এর মান ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11, আর এ ক্ষেত্রফল দেখো দেওয়া আছে 0.1 সেমি স্কোয়ার, তাহলে 0.1 বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে পাচ্ছি আমরা এটাকে কাটাকাটি করলে ফাইনালি পাবে তোমরা 0.0098। তাহলে অতএব তারটির দৈর্ঘ্য 0.0098 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তো তোমাদের সম্পূর্ণ উত্তরটা একবার দেখিয়ে দিচ্ছি, এভাবে করে নিবে। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেন কি আছে। 4 থেকে 2 হলো, এবার 4 থেকে 3। 4 থেকে 3-এরটা বলছে, আচ্ছা এখানে একটা অথবা দিয়ে আছে, আবার 4 থেকে 2 অথবাটা একটি হ্রদের কত গভীরে মোট চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। ঠিক আছে, তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবো ধরি এইচ গভীরে বা গভীরতায় মোট চাপটাকে পিউ ধরে নিচ্ছি, একসঙ্গে ধরি যেহেতু লেখা আছে মোট চাপ, বায়ুমণ্ডলীয় চাপের সেটাকে P0 ধরছি, দ্বিগুণ হবে। অর্থাৎ মোট চাপটা কি পি, বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ মানে 2P0। এবার মোট চাপের ফর্মুলা কি, পি এর জায়গায় বসাবো HDG, তাহলে P0 সমান কত পাবো হাফ পি মানে হাফ ইন্টু HDG।
তাহলে এইচ সমান কত পাবো, এইচ সমান পাচ্ছি আমরা কোনাকুনি গুণ 2p0/h/dg, মানে ডিজি, এই সেই ধারে চলে গেছে ডিজি, তো 2p0/dg সমান 2p0, p0 মানে বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ মানে কত 1 atm, 1 atm মানে 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, এসআই করলে 10⁻, এটা হতো 5 নিউটন পার মিটার স্কোয়ার, সিজিএস করেছি মানে 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে 2 × 10⁶ ডিভাইডেড বাই ডি, জলের ঘনত্ব কত 1 গ্রাম পার সেমি কিউব, তো 1 বসিয়ে দিয়েছি, জি এর মান কত 980। এবার এটা ধরে কাটাকাটি করো, কাটাকাটি করলে পাচ্ছি কত না 2040.82 সেন্টিমিটার, মানে 20.408 মিটার। তাহলে অ্যান্সারটা 408 মানে নিয়ার ইকুয়াল টু 41 মিটার। লিখব অতএব 20.41 মিটার গভীরে মোট চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। এটি হলো কিনা অ্যান্সার। তো সম্পূর্ণ উত্তরটা একবার দেখে নাও। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এর পরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। এরপর 4 দাগের 3-এরটা কি বলছে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডে 10 লিটার জলীয় দ্রবণে 80 গ্রাম NaOH দ্রবীভূত আছে, দ্রবণটির গাঢ়ত্ব গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। তো উত্তরটা দেখে নাও। তাহলে লিখবো 10 লিটার জলীয় দ্রবণে NaOH দ্রবীভূত আছে 80 গ্রাম, গ্রাম পার লিটার মানে 1 লিটারে কত, গ্রাম পার লিটার মানে 1 লিটারে কত, তাহলে 10 লিটারে দ্রবীভূত আছে 80 গ্রাম, 1 লিটারে কত আছে, তাহলে 1 লিটারে হচ্ছে 80/10 গ্রাম, তার মানে 8 গ্রাম। তাহলে উত্তর লিখবো অর্থাৎ দ্রবণটির গাঢ়ত্ব 8 গ্রাম পার লিটার। এটি হলো অ্যান্সার। এটা ছোট অঙ্ক, ঠিক আছে। তো চলো এরপর একটা কোশ্চেন কি আছে, এরপর ওর সঙ্গে একটা কোশ্চেন দিয়েছে যে টিন্ডাল এফেক্ট কি। তো টিন্ডাল এফেক্ট অনেকবার করানো হয়েছে, আরেকবার আছে যখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ভট্টাচার্য বাতাস থেকে দেখাচ্ছি টিন্ডাল এফেক্ট, দেখে নাও। পেজ নাম্বার হচ্ছে ভট্টাচার্য বাতাস 90। কি লিখবে, ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে প্রলম্বিত কণাগুলি ওই রশ্মিকে বিচ্ছুরিত করে, ফলে আলোক রশ্মির গতিপথ দৃশ্যমান হয়, একে বলা হয় টিন্ডাল প্রভাব। তো চলো এরপরে কোশ্চেন 4-টা সমীকরণ সহ দেখাও যে কপার কিভাবে গাঢ় ও তপ্ত HNO3 এর সঙ্গে এবং মধ্যম গাঢ় 1:1 HNO3 এর সঙ্গে বিক্রিয়া করে। তাহলে এই অ্যান্সারটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রান্তিকের বই থেকে। তাহলে প্রান্তিকের বই পেজ নাম্বার 106 এবং 107, এটা প্রান্তিকের বই থেকে দেখাচ্ছি। তাহলে কপারের সঙ্গে বিক্রিয়া দেখো, প্রথমে একটা লিখবে ধাতব কপারের সঙ্গে উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নীলাভ সবুজ রঙের কিউপ্রিক নাইট্রেট দ্রবণ, লালাভ বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস ও জল উৎপন্ন হয়। আর বিক্রিয়া লিখতে বলেছে, অর্থাৎ কপারের যে বিক্রিয়াগুলো প্রথম দুটো বিক্রিয়া, তাহলে Cu+4 HNO3 CnO3 2 + 2NO2 + 2H2O। আর দ্বিতীয় বিক্রিয়াটাও জানতে চেয়েছে, কপারের সঙ্গে ঠান্ডা ও মধ্যম ঘন 1:1 নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নীলাভ সবুজ রঙের কিউপ্রিক নাইট্রেট দ্রবণ, বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস ও জল উৎপন্ন হয়। 3Cu + 8 HNO3 3CuNO3 2 + 2NO + 4H2O। এই দুটোই বিক্রিয়া জানতে চেয়েছিল। তো তোমাদের দেখিয়ে দিলাম পেজ নাম্বার 106 এবং 107 প্রান্তিকের বই থেকে। চলো এর পরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, পরের কোশ্চেন অথবাটা অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয়, উপযুক্ত সমীকরণ সহ ব্যাখ্যা দাও। তো অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মী অক্সাইড কেন বলা হয়, তো দেখে নাও উত্তরটা। এটা হচ্ছে প্রান্তিকের বই পেজ নাম্বার 113। তাহলে লিখবে যে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে দ্রাব্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ ও জল উৎপন্ন করে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করতে পারছে। তাহলে Al2O3 + 2HCl থেকে 2AlCl3 + 3H2O। আবার অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে দ্রাব্য সোডিয়াম অ্যালুমিনেট লবণ ও জল উৎপন্ন করে। তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করেও লবণ ও জল উৎপন্ন করতে পারছে, আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও লবণ ও জল উৎপন্ন করতে পারছে। তাহলে বিক্রিয়া কি লিখবো, Al2O3 + 2NaOH থেকে 2NaAlO2 + H2O। তাহলে উভয়ের সঙ্গে বিক্রিয়া করে যেহেতু অ্যাসিড লবণ এবং জল উৎপন্ন করছে, অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, তাই এটি হলো একটি উভধর্মী অক্সাইড। ঠিক আছে, এটি হলো অ্যান্সার। চলো পরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। পরে 5-এর দাগেরটা, একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুঁড়লে সেটি কত উপরে উঠতে পারে। জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে বলে দেওয়া আছে যে শক্তির কোনো অপচয় হয়নি, এটা ধরে নিতে হবে। তাহলে অ্যান্সারটা দেখে নাও। তাহলে প্রদত্ত দেওয়া আছে আমাদেরকে U = 6 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, V = 0, অর্থাৎ যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে তার বেগ কত হবে, 0 হয়ে যাবে। তো ওই জন্য অন্তিম বেগ 0। এই উচ্চতাটা আমাদের বের করতে বলেছে, জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিতে বলেছে। তাহলে আমরা জানি V² = U² - 2gh, যেহেতু অভিকর্ষের বিপরীতে যাচ্ছে সেই জন্য
আমরা মাইনাস নেবো, এখানে মন বিপরীত দিকে, অভিকর্ষের দিকে হলে প্লাস হতো। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে অন্তিম বেগ 0, ভি এর জায়গায় 0 বসিয়ে দিয়েছি। ইউ স্কোয়ার প্রাথমিক বেগ কত ছিল 6 মিটার পার সেকেন্ড, 6 বসানো হয়েছে, 6 স্কোয়ার মাইনাস 2gh, 2 ইন্টু জি এর মান 10 গুণিত h। তাহলে h সমান কত 6 36 ডিভাইডেড বাই 2 10 20, 36/20 মানে 18 2 36 মানে 1.8। তাহলে কত বস্তুটি 1.8 মিটার উঁচুতে উঠতে পারবে। যদি আমরা এই বেগে ছুঁড়ি অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ি, তাহলে বস্তুটি 1.8 মিটার উঁচুতে উঠতে পারবে। এটি হলো কিনা অ্যান্সার। চলো এরপরে কোশ্চেন কি আছে দেখে নাও। এরপর অথবাটা সমান ভর বিশিষ্ট দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 1:4, তাদের বেগ যথাক্রমে v1 ও v2 হলে v1 ও v2 মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে যেহেতু দুটোর ভর সমান, তাহলে প্রদত্ত m1 সমান m2 সমান m, তাহলে e1:e2 অনুপাত দেওয়া আছে, গতিশক্তির অনুপাত 1:4, v1:v2 কত? তাহলে আমরা জানি গতিশক্তি E সমান হাফ এম ভি স্কোয়ার। অতএব এই সমীকরণ থেকে আমরা বলতে পারি e1/e2 সমান m1/m2 গুণিত v1/v2 হোল স্কোয়ার। তাহলে মানগুলো বসিয়ে দাও। e1:e2 কত ছিল 1/4, তার মানে 1/4, e1/e2 মানে 1/4 সমান m1 আর m2 এর মান কত, দুটোই m, তাহলে একই ভর ছিল, তাহলে m1/m2 এর জায়গায় বসো m/m গুণিত v1/v2 হোল স্কোয়ার। তাহলে 1/4 কে আমরা লিখতে পারি হাফ স্কোয়ার, mm কেটে গেল সমান v1/v2 হোল স্কোয়ার। তারপরে পাচ্ছি আমরা v1/v2 বোথ সাইড স্কোয়ার তুলে দিলাম, তাহলে v1/v2 সমান কত হাফ, তার মানে পাচ্ছি আমরা v2 সমান 2v1। ইহাই নির্ণয় সম্পর্ক। তাহলে v1 v2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছিল, তাহলে এটাই v2 সমান 2v1, এটা নির্ণয় সম্পর্ক। তো আরেকবার দেখে নাও। তাহলে প্রথমে এইভাবে করবে শুরু স্টার্ট, তারপর এটাই হলো তোমাদের অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করো। চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকেও অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো। ওকে, ধন্যবাদ।